নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ইতিপূর্বে আগের ক্লাসে সমাস সম্পর্কিত প্রাথমিক আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই সমাস সম্পর্কিত আলোচনার গুরুত্বপূর্ণ একটা অংশ, সমাসের অঙ্গ। এখন সমাসের অঙ্গ বলতে কি বোঝায়? আমরা আমাদের মানব দেহের যে অঙ্গ রয়েছে, মানে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই প্রত্যেকটা একটা পরিপূর্ণ মানবদেহ বা পরিপূর্ণ মানুষের দেহের গঠনের জন্য এই যে অঙ্গগুলো রয়েছে, এই প্রত্যেকটা অঙ্গের একটির সঙ্গে আরেকটির একটা পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। কেন বললাম যে পারস্পরিক? মানবদেহের প্রত্যেকটা অঙ্গের সাথে প্রত্যেকটার পারস্পরিক সম্পর্ক রয়েছে। কারণ যদি বলি আমরা আমাদের মানবদেহের হাত, পা, মুখ, জিভ, দাঁত, মস্তক বা মাথা, এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কানেক্টেড, মানে একে অপরের সঙ্গে সংযুক্ত। এই মানবদেহের একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের বা একটা পার্টস বা অংশের সঙ্গে আরেকটা অংশকে কখনোই আমরা আলাদা করতে পারি না। যদি এমন মনে করি যে যদি কোন একটা মানব শরীর বা কোন একটা মানুষের যদি দুটো হাত না থাকে, তাহলে কি সে পরিপূর্ণ মানুষ? না। তার মানব শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটা কিন্তু পরিপূর্ণতা পাবে না, কারণ ওই হাতের হস্ত বা হাতের অভাব সে প্রতি মুহূর্তে অনুভব করবে। যদি এমন হয় যে কোন একটা মানুষের পা নেই, যদিও সে বেঁচে রয়েছে, বাট তার শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে পরস্পরের সঙ্গে সংযুক্ত ওই পা না থাকার যে অভাব, সে কিন্তু অনুভূত হবে। অর্থাৎ পরিপূর্ণ মানুষ তখনই সম্ভব যখন সে মানবদেহে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেটা হাত হতে পারে, সেটা পা হতে পারে, সেটা মাথা হতে পারে, সেটা নাক হতে পারে, দাঁত হতে পারে, কান হতে পারে, প্রত্যেকটা অঙ্গের কিন্তু মানব শরীরের মানুষের মধ্যে থাকাটা খুবই প্রয়োজন এবং পরস্পরের সঙ্গে পরস্পর সংযুক্ত। কোনোটাকে বাদ দিয়ে কোনোটা আলাদা করে তার গুরুত্ব উপলব্ধি করানো যাবে না। তাহলে একটা মানুষের যে অঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে একটা সংযুক্ত রয়েছে, একটা অঙ্গ বা প্রত্যঙ্গ ছাড়া আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি এই সমাস করবার ক্ষেত্রে যে পদগুলো রয়েছে না, এই পদগুলোর ক্ষেত্রেও একটি পদের সঙ্গে আরেকটা পদের যে পারস্পরিক যে সম্পর্ক, সেইটার একটা পদের অভাব মানেই আরেকটা পদের অসম্পূর্ণতা। তো সেই যে সমাসের অঙ্গ বলতে বোঝাচ্ছে, এই সমাসের পদগুলোর এই বোঝায়। তো সেই সমাসের অঙ্গ কোনগুলি, আমরা আজকের ক্লাসে সেই সমাসের অঙ্গ সম্পর্কিত সেই আলোচনা আমরা করব। আমরা দেখতে পাচ্ছি উপরিউক্ত যে ছকটা রয়েছে, উপরে যে ছকটা রয়েছে, এই সমাসের অঙ্গ সম্পর্কিত যে ছকটা, এই সমাসের মূলত অঙ্গ বলতে আমরা তিনটে জিনিস গুরুত্বপূর্ণভাবে বুঝি এই সমাস করবার ক্ষেত্রে। এই এই বিষয়গুলো বা এই পরিভাষাগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। কি কি না, একটা হচ্ছে সমসমান পদ, একটা হচ্ছে সমসমান পদ। দ্বিতীয় যে অঙ্গটা বলছে বা দ্বিতীয় যে ভাগটা রয়েছে, সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর তৃতীয় রয়েছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবারে এই যে তিনটি ভাগ রয়েছে, এই সমসমান পদের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তর পদ বা পরপদ। এবার আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হলো যে সমাসের এই অঙ্গগুলো, এই সমসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময়ই আসে এবং আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এই সমসমান পদ বলতে কি বোঝায়, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কি বোঝায়, আর ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলতে কি বোঝায়, আর পূর্বপদ কোনটা, উত্তর পদ কোনটা, এগুলো সম্পর্কে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এবং সেই কনফিউশনের কারণে আমাদের এমনই সমস্যা হয়, আমরা নিজেরা সঠিক উত্তরটা করে আসতে পারি না। তো আজকের ক্লাসে আমাদের মূল দায়িত্ব হলো এই সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা কনসেপ্ট বা ধারণা তৈরি করা, যাতে করে কোনোভাবেই এই সমাসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা
ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য সম্পর্কে কোনো রকম ভুল না হয়। তো এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করি, তাহলে আমরা এই সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা তৈরি করতে পারবো। তো শুরু করা যাক। কি বলছে? সমাসের অঙ্গ। তাহলে আমরা যেমন বললাম যে মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ একটা অপরের সাথে বিচ্ছিন্ন কখনোই নয়, পরস্পরের সঙ্গে সংযুক্ত। যদি এমন হয় যে কোনো একটা মানুষের শরীরের মধ্যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি মিসিং থাকে বা সেই অঙ্গ প্রত্যঙ্গটা যদি না থাকে, তাহলে তার অভাব প্রতি মুহূর্তে সেই মানব শরীর মানুষটা তার অভাব অনুভব করে। ঠিক তেমনি সমাজের যে প্রত্যেকটা অংশের কথা বলা হলো এখানে, প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। তো এখানে বলছে সমসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর তৃতীয় বলছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবার এটা জানার জন্য আমাদের কনসেপ্ট বা ধারণা তৈরি করার জন্য আমাদের উদাহরণের দিকে যেতে হবে। প্রথম উদাহরণ হচ্ছে নীল যে আকাশ। ভালো করে জানতে হবে আমাদের। কি বলছে? নীল যে আকাশ, সেটাকে বলা হচ্ছে নীলাকাশ। আগেই বলেছিলাম সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। দুই বা তার বেশি পদ থাকতে পারে, দুটো পদ থাকতে পারে, তিনটে পদ থাকতে পারে, চারটে পদ থাকতে পারে। এই দুই বা তার বেশি পদ যখন পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধযুক্ত, দুই বা তার বেশি পদ যখন একটা পদে পরিণত হয়ে একপদীকরণ করে, একপদীকরণকে বলছে সমাস। এবার এখানে বলছে যে সমসমান পদ কোনটি? সাধারণত যে যে পদে সমাস করা হয় সেটাকে বলে সমসমান পদ। তো এখানে হচ্ছে এই নীল যে আকাশ, যে হচ্ছে অব্যয়, যে হচ্ছে অব্যয়, যেটা কি, যেটা হচ্ছে অব্যয়। তো এখানে হচ্ছে এই নীল, এটা হচ্ছে পূর্বপদ। নীলটা কি? পূর্বপদ। আর আকাশ হচ্ছে পরপদ। এই অব্যয়টাকে এখানে রাখা যাবে না। যে যে পদে দুটো পদ আছে, একটা সমাস করবার ক্ষেত্রে দুটো পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। পরপদ বা উত্তরপদ। উত্তরপদ, পূর্বপদ মানে হচ্ছে পূর্ব মানে আগে, পদ মানে পদ। তাহলে আগে যে পদ বসে থাকে বলে পূর্বপদ, আর পরে যে পদ বসে থাকে বলে পরপদ। এটাকে আবার বলা হয় উত্তরপদ। মূল জায়গায় আমরা ফিরে আসি। এই পূর্বপদ আর পরপদ, তাহলে যে যে পদে, তাহলে পূর্বপদ আর পরপদ যে যে পদের সমস্যা, তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। তাহলে এটা মিলিয়ে, এইটা আর এইটা মিলিয়ে, এটা কিন্তু নয়, এটা হয়ে যাচ্ছে কি সমসমান পদ। সমসমান পদ, সমসমান পদ। বোঝা গেল কি না গেল আগে থেকে আমাদের জানা প্রয়োজন। যে সমসমান পদ সম্পর্কে আমাদের ডাউট ক্লিয়ার হলো না হলো না। যে যে পদে সমাস হয়, তাহলে যে যে পদ মানে কোন কোন পদ? একটা হচ্ছে সাধারণত দুটি পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। সমাস করবার ক্ষেত্রে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। তো এখানে হচ্ছে পূর্বপদ নীল, আকাশ হচ্ছে পরপদ। যেটা পূর্ব মানে আগে যে পদ বসে থাকে বলে পূর্বপদ, পরে যে পদ বসে থাকে বলে পরপদ বা উত্তরপদ। এই দুটোকে মিলে বলে হচ্ছে সমসমান পদ। তাহলে সমসমান পদের দুটো ভাগ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। যে যে পদে সমাস হয়, যে, আরেকবার বলি, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটাই বলছে সমসমান পদ। এই পূর্বপদ পরপদ মিলিয়ে হচ্ছে সমসমান পদ। এবারে বলছে এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ যখন যে সমাসে ওই একাধিক পদের মিলনে যখন একটা পদে পরিণত হচ্ছে, একপদীকরণ বা সংক্ষিপ্তকরণ যেটা হচ্ছে, সেটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এই যে পূর্বপদ পরপদের সমসমান পদগুলো যে রয়েছে, এই যে একের অধিক পদ সমাসের যে পদগুলো মিলিত হয়ে একটা পদে পরিণত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে, এইটা বলা হচ্ছে কি না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ বোঝা গেল না গেল না? আর এবার আমরা বলি সমাস করবার ক্ষেত্রে যে যে পদের প্রয়োজন হয়, মানে যে যে পদের দ্বারা সমাস হয়, তাদের প্রত্যেকটিকে বলছে সমস্যমান পদ। এই নীল যে আকাশ হয়েছে, এই নীল আকাশ এই অব্যয় নয়, এই নীল আর আকাশ, এটা পূর্বপদ একটা পরপদ। এই পূর্বপদ পরপদকে বলা হচ্ছে সমসমান পদ। আর
যখন একের অধিক পদ জেলে এই সমাস করবার ক্ষেত্রে যে যে পদ মিলিত হয়ে একটা পদে পরিণত হচ্ছে বা একপদীকরণ বা একটা পদে পরিণত হচ্ছে সেটা হচ্ছে নীলাকাশ। একই রকম ভাবে লোকের আলয়, এখানে কিন্তু কোনো অব্যয় নেই, এখানে একটাই আছে পূর্বপদ পরপদ। এটা কি আছে? পূর্বপদ পরপদ, পূর্বপদ আর পরপদ। পূর্বপদ মানে পূর্ব মানে যেটা আগে বসে যে পদ সেটা পূর্বপদ, পরে যে বসে সেটা পরপদ বা উত্তরপদ। উত্তরপদও বলে, কে বলা হয় উত্তরপদ। তো এই দুটোই মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে সমসমান পদ। আর এই সমসমান পদগুলো যখন মিলিত হয়ে একটা পদে পরিণত হয় বা একপদীকরণ করে, এটা হয়ে যাচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই লোকালয় যেটা আছে, সমস্ত পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাসবদ্ধ পদ। আশা করি বোঝা গিয়েছে এবারে। এখন প্রশ্ন হচ্ছে যে সমসমান পদ তো আমরা পেয়ে গেলাম, পূর্বপদ পরপদ বা উত্তর পদও আমরা পেয়ে গেলাম, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদও আমরা পেয়ে গেলাম, তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্যটা কোথায় গেল? এবারে এখানে একটা কথা আছে, যেমন আমরা বললাম যে যে পদের সমাস হয়, এই পূর্বপদ পরপদ উভয় পদ মিলিয়ে যে মানে যে যে পদের সমাস হয় তাদের এই সংজ্ঞা কিন্তু মুখস্থের প্রয়োজন নেই। সংজ্ঞাটা আমরা কনসেপ্টের উপর বেস করে যদি আমরা ঠিকঠাক করে কনসেপ্টটা তৈরি করতে পারি, তাহলে আমাদের সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা তৈরি এবং সংজ্ঞা আমরা খুব সহজেই এই কাকে বলে আমরা সেই সম্পর্কে বলতে পারবো। তাহলে যে যে পদে সমাস হয়, সমাস করবার ক্ষেত্রে সেই তাদের প্রত্যেকটিকে বলছে সমসমান পদ। পূর্বপদ আর পরপদ দুটো পদ থাকে সাধারণত, এর বেশি তো থাকে না। এই পূর্বপদ পরপদ উভয় পদ আছে, এগুলোকে বলছে সমসমান। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলছে সমসমান পদ। সমসমান পদ মানে পদগুলো যে যে সমাস করবার ক্ষেত্রে যে যে পদগুলো মিলিত হয়ে যখন একটা পদে পরিণত হচ্ছে বা একপদীকরণ করছে বা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সেই অংশটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। কি হচ্ছে সেই অংশটা? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। পরিপূর্ণভাবে বোঝার জন্য বারবার করে ক্লাসটাকে দেখতে হবে, রিভাইজ করতে হবে, তাহলে কনসেপ্ট বা ধারণা তৈরি হবে। তাহলে যে যে পদে সমাসে তাদের প্রত্যেকটিকে বলছে পূর্বপদ পরপদ মিলে এটা হচ্ছে সমসমান পদ। সমসমান পদগুলো মিলিত হয়ে যে একটি পদে পরিণত করছে বা একপদীকরণ করছে বা সংক্ষিপ্তকরণ করছে সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন প্রশ্ন হচ্ছে দুটোই তো পেয়ে গেলাম, সমসমান পদও পেয়ে গেলাম, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদও পেয়ে গেলাম, তাহলে ব্যাসবাক্য বিগ্রহণ। এবার এটাকে রিয়েলাইজ করবো, এই লোকালয়ে যে জায়গাটা রয়েছে, লোকালয় একই রকম ভাবে নীলাকাশ যে আছে, এটাকে ঘুরিয়ে আমরা বলতে হবে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে আবার ব্যাকে ফিরতে হবে, আবার পিছনে ফিরতে হবে। কি, যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে বাক্যের অংশ। বাক্যাংশ মানে বাক্যের অংশ। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সেক্ষেত্রে কিন্তু এই যে রয়েছে, নীল রয়েছে, আকাশ রয়েছে, এখানের মধ্যে কোনটা বাদ যাবে না। এখানে কিন্তু সমসমান পদের ক্ষেত্রে পূর্বপদ আর কেবলমাত্র পরপদই হচ্ছে সমসমান পদ হিসেবে দেখানো হয়েছে। এখানে যে অব্যয় যে রয়েছে সেটা কিন্তু এখানে সমসমান পদের মধ্যে পড়েনি। এখানে কি বলছে, সমস্ত পদ, ভালো করে বুঝতে হবে, এই সমসমান পদের মধ্যে কিন্তু যেটাকে এখানে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে যেহেতু পূর্বপদ আর পরপদই হচ্ছে সমসমান পদের অংশ, তাহলে এই পূর্বপদ আর পরপদই হয়েছে এখানে সমসমান পদ, যে কিন্তু এখানে সমসমান পদের মধ্যে পড়ছে না। এইবার এটাকে বলছে এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, মানে যেটা একপদীকরণ করা হয়েছে, যেটাকে আমরা বলছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ক্ষেত্রে কিন্তু আর পূর্বপদ পরপদ বলে কিছু নেই, এখানে ওই পূর্বপদ ওই অব্যয় সবই মিলিয়ে কিন্তু এটা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলতে পারি। তো এই সমাসের অঙ্গ সম্পর্কে আমরা যেটা বলতে চাইলাম, আরেকবার আমরা ভালো করে বুঝবার জন্য একটু আরেকবার ব্যাখ্যা করি। সমাসের অঙ্গ মূলত তিনটা বলা হচ্ছে। একটা হচ্ছে সমসমান পদ, একটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, একটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এই যে সমসমান পদের দুটো অংশ আছে, একটা হচ্ছে পূর্বপদ আর উত্তর পদ বা পরপদ। তো সমসমান পদ কাকে বলছে, সমাস করবার ক্ষেত্রে যে যে পদে সমাস করা হয় তাদের প্রত্যেকটিকে বলছে সমসমান পদ। সেটা
প্রত্যেকটি মানে কোনটা, সমাস সমান পদ দুটোই থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। পূর্বপদ মানে হচ্ছে যেটা পূর্বে বা আগে থাকে তাকে পূর্বপদ বলে, যেটা পরে বা পরে থাকে তাকে উত্তরপদ বা পরপদ বলে। তাহলে যে সমাস করবার ক্ষেত্রে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। যেমন এখানে করেছি নীল যে আকাশ, নীল আকাশ, এই নীলটা হচ্ছে পূর্বপদ, আকাশটা হচ্ছে পরপদ। যে এখানে অব্যয় সেই জন্য করে এটা কিন্তু সমাস সমান পদের মধ্যে পড়ছে না। তাহলে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলছে সমাস সমান পদ। এটা হলো সমাস সমান পদ গুলো মিলিত হয়ে যে একটা পদে পরিণত হচ্ছে বা একই পদীকরণ বা সংক্ষিপ্তকরণ করা হচ্ছে, সেইটা সেই যে অংশটা রয়েছে এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যে লোকের আলয়, এখানে কিন্তু পূর্বপদ লোকের, আলয় হচ্ছে পরপদ, এটা হচ্ছে সমসমান পদ হয়েছে। আর লোকালয়, এই সমসমান পদগুলোকে মিলিত হয়ে যখন একটা পদে পরিণত হয়েছে বা একপদীকরণ করা হয়েছে বা সংক্ষিপ্তকরণ করা হয়েছে, সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এইবার ব্যাসবাক্য বিগ্রহকে সমস্ত ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলছি, দুটো তো পেয়ে গেলাম। এবার আবার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভালো করে শুনতে হবে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। একই ক্ষেত্রে একে সমসমান পদ বলছে, আবার ব্যাসবাক্য বিগ্রহ বাক্য বলছে। কিন্তু এখানে যেটা এখানে সমসমান পদ হিসেবে ধরা নেই, কিন্তু এখানে যেহেতু দুটো পদ বা পরপদ দুটো পদই রয়েছে, তাই এটা সমসমান পদ যেমন হয়েছে, একই রকম ভাবে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলতে গেলে এটাও হবে এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে আবার কি বলছে, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। সমসমান পদগুলো মিলিত হয়ে যে পদে একটি পদে পরিণত হয়ে বা একপদীকরণ করে বা সংক্ষিপ্তকরণ করা হয় তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায়, যে বাক্যাংশ পাওয়া যাচ্ছে, এই পদটাকে ব্যাখ্যা করলে কি পাওয়া যাচ্ছে, এই বাক্যাংশটি পাওয়া যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এই ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। বিগ্রহ বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা যেতে পারে। এগুলো অনেক প্রশ্ন আসে যে ব্যাসবাক্যের অপর নাম কি, বিগ্রহ বাক্য অপশন থাকবে অনেকগুলো। ব্যাসবাক্যের অপর নাম কি, সমাস বাক্য থাকতে পারে। সমস্ত পদ এর অপর নাম কি, সমাসবদ্ধ পদ। তাহলে এই সমাসের অঙ্গ, এই সমসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কি, সমস্ত পদ বা সমাসবদ্ধ, সমস্ত পদ বা সমাসবদ্ধ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যাচ্ছে এটাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় এটাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বলে। আর যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। তাহলে সমসমান পদ আর ব্যাসবাক্য বিগ্রহ অনেকটাই ক্লোজ, বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে, যেমন যদি বলি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যখন যদি বলি যে রাম শ্যাম, এটাকে যখন আমরা বলছি রাম ও শ্যাম, এই রাম ও শ্যামের মাঝখানে ও হচ্ছে সংযোজক অব্যয়, এই রাম আর শ্যাম কিন্তু বড় পদ। এখানে যদি বলি একটা, এই রাম ও শ্যাম সমান সমান রাম শ্যাম, বা সাদা ও কালো, সাদা ও কালো সমান হচ্ছে সাদা কালো, সাদা কালো। তাহলে এই যে অংশটা আছে, এই যে যে পদে সমাস হচ্ছে, এইটা পূর্বপদ, এটা পরপদ, এই দুটোকে বলা হচ্ছে সমসমান পদ। একই রকম ভাবে এটা পূর্বপদ, এটা পরপদ, এই দুটোকে বলা হচ্ছে সমসমান পদ। আর সমসমান পদগুলো মিলিত হয়ে যখন একটা পদে পরিণত হয়ে বা একপদীকরণ করে এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায়, এই যে বাক্যাংশ, এখানে কিন্তু রাম ও শ্যাম এই সবই হয়ে যাচ্ছে বাক্যাংশের মধ্যে পড়ছে। সম্পূর্ণ বাক্যের অংশটা তখন হয়ে যাচ্ছে ব্যাসবাক্য বিগ্রহ বাক্য। সেক্ষেত্রে ওটা কিন্তু সমসমান পদ না হলে এটা ব্যাসবাক্য বিগ্রহের মধ্যে পড়ছে। সাদা ও কালোর মধ্যে সাদা ও কালো এগুলো সবই মিলে ব্যাসবাক্য বিগ্রহ। আর যখন সমসমান পদ বলে তখন সাদা হচ্ছে পূর্বপদ, কালো হচ্ছে পরপদ, এই দুটো হচ্ছে সমসমান পদ। আশা করি এই সমাসের অঙ্গ সমসমান পদের ক্ষেত্রে আমরা তাহলে একটু আমাদের মাথায় রাখতে হবে যে সমসমান পদ আর ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য অনেকটা ক্লোজ, বাট একটা ক্ষেত্রেই তাদের মধ্যে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে পূর্বপদ পরপদ দুটো মিলিয়ে সমসমান পদ তৈরি হচ্ছে, কিন্তু তার মাঝখানে অনেকগুলো কি অনেক সময় সংযোজক অব্যয় থাকে, ও থাকে, যে থাকে, সে থাকে, হ্যাঁ,
এই ক্ষেত্রে যেগুলো থাকে সেইগুলো কিন্তু সমসমান পদ হিসেবে ধরা হয় না। যখন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলছি তখন কিন্তু ওই পূর্বপদ, পরপদ আর ওই সংযোজক বা সমস্তটা মিলিয়ে একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। তাহলে ওই ক্ষেত্রে ওই ও গুলো যদি বাদ যায়, সেটা সমসমান পদের ক্ষেত্রে ওই ও গুলো, যে, যিনি, তিনি, এগুলো হচ্ছে সমসমান পদের ক্ষেত্রে এগুলো বাদ দিতে হয়। আর যখন ব্যাস বাক্য বিগ্রহ বলছি তখন সমগ্রটা মিলিয়ে হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি এই সমাসের অঙ্গ, সমসমান পদ, তার দুটো ভাগ, পূর্বপদ, পরপদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য সম্পর্কে যে আমাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়, আশা করি ক্লাসের মধ্যে দিয়ে সেই জটিলতা আমরা পরিষ্কার করতে পেরেছি। তো আজকের ক্লাসে তো সমসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ আর ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য সম্পর্কে যে আমরা কনসেপ্টের মধ্যে দিয়ে সংজ্ঞা সম্পর্কে আলোচনা করছিলাম, তো এবার আমরা সংজ্ঞাটাকে দেখে নেব যে কিভাবে কানেক্টেড হচ্ছে। তাহলে সমসমান পদ কাকে বলছে? যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। কি বলছে না, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয়, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। এক্সাম্পল আমরা দেখবো একটা, রামের অনুজ, এখানে যে পদ রয়েছে, যেসব পদের দ্বারা বলছে যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। তাহলে রামের হচ্ছে পূর্বপদ, পূর্বপদ মানেই হচ্ছে যে পদ আগে বসে তাকে বলে পূর্বপদ, আর যে পদ পরে বসে তাকে বলে পরপদ। তাহলে রামের অনুজ, এই রামের হচ্ছে পূর্বপদ যেহেতু পদটি আগে বসেছে, অনুজ হচ্ছে পরপদ যেহেতু পদটি পরে বসেছে। এই যে যে পদে সমাস হয়, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলছে? এটা হচ্ছে সমসমান পদ। তাহলে এইটা হচ্ছে সমসমান পদ। তাহলে সমসমান পদ কাকে বলে যদি বলে, তাহলে যেসব পদের দ্বারা সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। দ্বিতীয় যেটা বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসে একাধিক যে পদ মিলিত হয়, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি পদে পরিণত করে, একপদীকরণ করে, তাকে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসে একের অধিক পদ মিলিত হয়ে যে একটি মাত্র পদে পরিণত হয়েছে, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে যদি বলে যে সমসমান পদ কাকে বলে, তাহলে বলতে হবে যে যে পদের যেসব পদের দ্বারা সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। সেটা আর সাধারণত সমসমান পদে পূর্বপদ আর পরপদই থাকে, পূর্বপদ আর পরপদ। এই যেসব পদের দ্বারা সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। আর সমস্ত পদ সমাসবদ্ধ পদ কাকে বলছে? যেসব পদ মিলিত হয়ে একটি পদ গঠন করে, সেই একটি পদ যেটা, সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেসব পদের দ্বারা মিলিত হয়ে একটি পদে গঠিত হয় সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর তৃতীয় যেটা রয়েছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এটাকে ব্যাখ্যা যখন আসবো যে এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি বলছে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি বলছে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায়, যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলছে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ব্যাস বাক্য বা এই বিগ্রহ বাক্য বলে।
বিগ্রহ বাক্য বলে। তাহলে কি বলছে, যেসব পদের দ্বারা সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। অর্থাৎ যেসব পদের দ্বারা, এখানে রামের অনুজ যে পদ দুটো রয়েছে, দুটোর একটা হচ্ছে পূর্বপদ, যেটা আগে বসে সেটা পূর্বপদ, যেটা পরে বসে সেটা পরপদ। এই প্রত্যেকটি পদই হচ্ছে সমসমান পদ। আর কি বলছে, যেসব সমাসে একাধিক পদ যে মিলিত হয়, এই সমাসে এই যে পদগুলো রয়েছে, এই পদগুলো যখন এই একের অধিক পদ মানে একাধিক পদ যখন মিলিত হয়ে একটা পদে পরিণত হয়, যে একটা পদে পরিণত হয়েছে বলে একে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলছে, এই যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ রয়েছে, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে যে বাক্যাংশ পাচ্ছি তাহলে সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা হচ্ছে সমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর ব্যাস বাক্য বিগ্রহ বাক্য হচ্ছে সম্পর্কিত সংজ্ঞা, মানে কাকে বলে। এবার আমরা একটা ছকের সাহায্যে পুরো ব্যাপারটাকে আরো একটু পরিষ্কার করে নেব। এটা হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র। এই রাজার হচ্ছে পূর্বপদ, পুত্র হচ্ছে উত্তরপদ বা পরপদ। এই পরপদকে আবার উত্তরপদ পড়ে। এরকম প্রশ্ন আসতে পারে যে উত্তরপদ বলতে কি বোঝায়, উত্তরপদ মানে হচ্ছে পরপদ, তাহলে যে পদ পরে বসে তাকে বলে উত্তরপদ। সমাস তৈরির ক্ষেত্রে সমসমান পদের যে পদ পরে বসে তাকে বলে উত্তরপদ বা পরপদ। সমসমানে পদে যে পদ আগে বসে তাকে বলে পূর্বপদ। যদি বলে পূর্বপদ কাকে বলছে, সমসমান পদে যে পদ আগে বসে তাকে পূর্বপদ বলে, সমসমান পদে যে পদ পরে বসে তাকে উত্তরপদ বা পরপদ বলে। তাহলে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলছে, পূর্বপদ উত্তরপদ বা পরপদকে তাকে বলছে সমসমান পদ। আর যে একের অধিক পদ, যে এই যে পদগুলো রয়েছে, এই পদগুলো যখন মিলিত হয়ে একটা পদে পরিণত হচ্ছে তখন তাকে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আবার এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই বাক্যাংশ যেটা পাচ্ছি, এই বাক্যাংশটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যদি একটা কনসেপ্ট আমরা এই ছকের সাহায্যে দেখি, যে 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 পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। আর সমাসে যে একাধিক যে পদগুলো আমরা দেখছি, একাধিক পদ মিলিত হয়ে যখন একটা পদে পরিণত হয়, মানে একপদীকরণ করি অর্থাৎ একটা পদে পরিণত হয়, তখন তাকে বলছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে, যে বাক্যাংশ পাওয়া যায় যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো আশা করি এই সমসমান বা সমাসমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ আর ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়েছে। এই ছকটা যদি মাথায় রেখে, ছকটা মাথায় রেখে আমরা তিনটি সংজ্ঞা বলতে পারি, যে 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 পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। আর সমাসে যে একাধিক পদ মিলিত হয়ে একটা পদে পরিণত হয় তাকে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো আজকের এই সমসমান সমাসের যে অঙ্গ সেই সম্পর্কিত যে ক্লাস, আশা করি আমরা ধারণা পরিষ্কার করতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে আমরা সমাস সম্পর্কিত অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।